আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। 500% ট্যারিফের হুমকি, তারপরেতে চরমভাবে মিথ্যে কথা বলা, এরপরেতেও ভারতের কোনো নরণচরণ না হওয়ায়, নরেন্দ্র মোদীর কাছ থেকে কোনো রকম বার্তা না পাওয়ায় হতাশ আমেরিকা। নিজেই স্বীকার করলেন মালিকের দেশ যে নরেন্দ্র মোদী ফোন ধরেননি, বাণিজ্য চুক্তি বাতিল হতে চলেছে। আজ আমাদের খবরের কাগজে ফোনটা বেরিয়েছে, এই খবরটা বেরিয়েছে, এই হচ্ছে খবরটা। ফোন ধরেননি নরেন্দ্র মোদী, হাতছাড়া বাণিজ্য চুক্তি। বাণিজ্য চুক্তি তো ভারত করবে না, বলেই দিয়েছি, ভারতবর্ষ বাণিজ্য চুক্তি করবে না। আপনাদের কি এলো কি গেল কিছু যায় আসে না। এই যে হুমকি ধমকি যতক্ষণ দিচ্ছে, এই যে খৈল্লুরকে ডেকে এত পজিটিভ বার্তা ফার্তা দিচ্ছে, মালিকের দেশের তো নাটকের তো অন্ত নেই। এই নাটক তো আমরা প্রচুর দেখেছি। তাই যতক্ষণ না বাংলাদেশ এর ব্যাপারে যতক্ষণ না একদম পাকাপাকি সিদ্ধান্ত হচ্ছে, যেটা আমি শুরু থেকে বলে আসছি, বাংলাদেশ থেকে পুরোপুরি পা না ওঠালে পরে বাণিজ্য চুক্তি হবে না, সেটাও ভারতবর্ষ পরিষ্কার করে দিয়েছে। আজকে ভারতবর্ষের এই ব্যাপারে রিয়াকশন পাওয়া গেছে। ভারতবর্ষ কি বলছে আমি খবরটা পড়ছি, খবরটা খুব ইন্টারেস্টিং। মালিকের দেশ কিরম ভাবে ভেঙে পড়েছে সেইটা একবার দেখুন। আসলে খাবার না পেলে পরে সবার তো পেটের জ্বালা আছে না। খাবার না পেলে আপনি টাকা ডলার চিবিয়ে খাবেন, না পাউন্ড চিবিয়ে খাবেন, না ইউরো চিবিয়ে খাবেন, না আমি টাকা চিবিয়ে খাবো। আসলে হচ্ছে খাবার। খাবার না পেয়ে এখন মালিকের দেশ খুব বিপদে পড়ে গেছে। তাই লেখা হচ্ছে ফোন করেননি মোদি, তার মানে যেটা উনি বলেছিলেন, স্যার মে আই মিট ইউ, না কি একটা বলেছিলেন, হাতছাড়া বাণিজ্য চুক্তি। ভারত আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে অনিশ্চয়তার মধ্যে এবার আমেরিকার বাণিজ্য সচিব হার্ওয়ার্ড লুটনিক দাবি করলেন, ভারত একাধিকবার আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি সইয়ে সুযোগ হাতছাড়া করেছে, কারণ গত বছর সবকিছু সাজিয়ে ফেলার পরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কোনো ফোন করেননি এখনো পর্যন্ত। এখনো পর্যন্ত মানে কি, এই যে লাস্ট উনি বললেন যে নরেন্দ্র মোদী আমায় ফোন করেছিলেন দেখা করার জন্য, তার এ হয়েছে, সেটা প্রকাশ হয়ে গেল। গত সপ্তাহে এই নিয়ে ট্রাম্প প্রশাসন তৃতীয়বার নরেন্দ্র মোদীকে অস্বস্তিতে ফেলেছেন। প্রথমে ট্রাম্প বলেছিলেন তিনি দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর মোদী তাকে স্যার বলে অনুরোধ করে তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তারপরে ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের মতো দেশের ওপরে 500% শুল্ক চাপানোর বিলে সিলমোহর দিয়েছেন। ট্রাম্প গত আগস্ট থেকেই ভারতের ওপরে 50% শুল্ক জরিমানা চাপিয়ে রেখে দিয়েছে। এবার ট্রাম্পের বাণিজ্য সচিব দাবি করলেন, ভারত হাতছাড়া ভারত বাণিজ্য চুক্তির সুযোগ হাতছাড়া করেছে। কত লস হয়ে গেল ভারতের। লুটনিকের দাবি, ভারতকে বলেছিলাম মোদিকে ফোন করতে, প্রেসিডেন্ট ট্রাম্পকে, ওরা স্বচ্ছন্দ ছিল না, তাই মোদি ফোন করেননি। কারণ পরিষ্কার হয়ে গেল মোদি ফোন করেননি। একদিন এই নিয়ে নয়াদিল্লি মুখ খোলেনি। আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানিয়েছেন, আমেরিকার বাণিজ্য সচিব যেভাবে ঘটনার বর্ণনা করেছেন সঠিক নয়। 2025 সালে ভারত ও আমেরিকার রাষ্ট্রপ্রধানদের মধ্যে 8 বার কথা হয়েছে ট্রাম্পের 500% শুল্ক চাপানোর বিল নিয়ে। তিনি বলেছেন, নয়াদিল্লি এ বিষয়ে অবহিত আছে, পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে, তবে যতই শুল্ক চাপানো হোক ভারত মাথা নত করবে না। ভারত যে এখনো বাণিজ্য চুক্তি চাইছে তা স্পষ্ট করেছেন রণধীর। মোদীকে স্যার বলে দেখা করে কথার যে অনুরোধ করেছিলেন তা সত্য কিনা এ জানতে চাইলে বলেন যে দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, এখানে স্যার ট্যাকে না। কূটনৈতিক প্রথা মেনেই সম্মানের সঙ্গে একে অপরকে সম্বোধন করেন।
কংগ্রেসের প্রধান মুখপাত্র এবার এবার সমালোচনা, ভারতবর্ষের সমালোচনা বিরোধী দলগুলো শুনুন। কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম নরেশের প্রশ্ন, এটাকে প্রথম হচ্ছে পচা খালে ডোবানো উচিত এই জয়রাম নরেশকে। তো বলছেন তিনি, জয়রাম নরেশ, মোদি ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব, হাগ বা খোলাখুলি সমাজ মাধ্যমে ট্রাম্পের প্রশস্তি করে পোস্ট করে কি লাভ হলো? তার কটাক্ষ, হাগ না রাহা, পোস্ট না রাহা, ক্যা সে ক্যা হো গয়া, গয়া বেওফা তেরায় দোস্তি মে। ওই যে একটা গান ছিল না, ক্যা সে ক্যা হো গয়া, হ্যাঁ, ওই ওই গানটার নকল করেছেন। বিদেশ মন্ত্রক সূত্রের ব্যাখ্যা, গত জুনে মোদির সঙ্গে ট্রাম্পের ফোনে কথা হয়েছিল। ট্রাম্প পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলা নিয়ে সমবেদনা জানিয়েছিলেন। গত ডিসেম্বরও দুজনের মধ্যে কথা হয়েছে, তবে তারপরে দুজনের মধ্যে আর কোনো রকম কথাবার্তা ফোনে হয়নি। ট্রাম্প ফোন করেছিলেন, কিন্তু মোদি সেটা নয়, আমাদের প্রধানমন্ত্রী সেটা ধরেননি। তবে সরকারিভাবে সূত্র জানিয়ে দিয়েছে, আগস্টে বিদেশ সংবাদ মাধ্যমেই খবর প্রকাশিত হয়েছিল যে ট্রাম্প 4বার মোদিকে ফোন করে কথা বলতে চেয়েও পাননি। সে সময় ট্রাম্প বারবার সমাজ মাধ্যমকে সাক্ষাৎকারে দাবি করেছিলেন তিনি নয়াদিল্লিকে ফোন করে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছেন। বস্তুত অপারেশন সিঁদুরে সংঘর্ষ বিরতি ট্রাম্পের প্রথম ঘোষণা করেন, ফলে মোদী সরকারকে অস্বস্তিতে পড়তে হয়। মোদী সরকার সংসদে দাবি করেছিল কোনো ফোন আসেনি। এরপরে মোদী ট্রাম্পের সঙ্গে কোনো আন্তর্জাতিক মঞ্চে একসঙ্গে দেখা যায়নি। আমেরিকার বাণিজ্য সচিব বলেছেন, ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি খুব কাছাকাছি চলে এসেছিল, কিন্তু নয়াদিল্লি সুযোগ হাতছাড়া করে। ব্রিটেনের সঙ্গে বাণিজ্য চুক্তি করে ফেলে, তারপরেও ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য চুক্তি হয়। কূটনৈতিক সূত্রের খবর, গত মে মাসে যখন আমেরিকা ব্রিটেনের বাণিজ্য চুক্তি হচ্ছে, সে সময় ভারত পেহেলগাম নিয়ে ব্যস্ত। এরপরে ট্রাম্প ভারতের উপরে আগস্ট থেকে চড়া শুল্ক ঘোষণা করে দেন, রাশিয়া থেকে তেল কেনার জন্য জরিমানা চাপান। এই যে খবরটা করা হয়েছে, এতে কি হলো? আমি বলেছিলাম না, নিজেদেরই মুখ পুড়বে। যতই এই সমস্ত করবে, মালিকের দেশের মালিকেরই এখন মুখ পুড়বে। আমি এখন দেশের নাম বলি না, কখন আটকে দেবে বলা যায় না। ইউটিউব তো এখন মালিকদের দেশের, তাই এখন আমি মালিক বলে সম্বোধন করি। মালিক ঠিক আছে তো সব ঠিক আছে, মালিকের এখন কিন্তু মুখে রক্ত লেগে গেছে, বাঘের মুখে রক্ত লেগে গেছে। মালিক কিন্তু এখন এই যে এখন ভেনেজুয়েলা দখলের পর যে কিছু করে দেখাতে হবে। এই যে আগামী মিডটার্ম নির্বাচনে তাকে কিছু করে না দেখাতে পারলে তিনি সোজা গেটের দিকে রওনা হয়ে যাবেন। তার জন্য উনি এখন ভেনেজুয়েলার উপরে তো অ্যাটাক করেছেন, অ্যাটাক করে তুলে এনেছেন। এইবারেতে ওনার নজর পড়েছে গ্রিনল্যান্ড, তার সঙ্গে শাসিয়েছেন কিউবা এবং ব্রাজিলকে। আর এদিকে ইরানে তো ডেল্টা ফোর্সকে চাপিয়ে দিয়েছেন। ইরানে বুটস অন গ্রাউন্ড হবেই। এখন সিআইএ চাইছে, আমেরিকা চাইছে যে উত্তেজনার পারদটা আটটু চড়ুক, উত্তেজনার পারদটা আটটু চড়ুক। যখনই পারদটা একেবারে বিস্ফোরণের জায়গায় যাবে, তখনই ডেল্টা ফোর্স নামবে। এদিকে আয়াতুল্লাহ খামেনেইয়ের কোনো রকম পাত্তা পাওয়া যাচ্ছে না। তিনি ইরাকের দিকে চলে গেছেন, সেখানেই কিন্তু ঘাঁটি গেড়ে দিয়েছে মানে আমেরিকান ডেল্টা ফোর্স। ফলে এইখানে ইরাকে একটা অশান্তি শুরু হবে। এদিকে ইরাকে যখন অশান্তি শুরু হবে, এখন চীন করছে কি, চীন এখন তাতাচ্ছে নর্থ আমেরিকা, দক্ষিণ একে কোরিয়াকে, নর্থ কোরিয়াকে, কিম জং উনকে। কারণ আমি বলেছিলাম, প্রথম যদি মিসাইলটা যদি কোথাও গিয়ে পড়ে মালিকের দেশে, তার রাজধানীতে, তাহলে সেটা কিম জং উনের হবে। কিম জং উনকে দিয়ে কাজে লাগাবে। আর এদিকে সব টার্গেট হচ্ছে গিয়ে চীনের ভিয়েতনাম। ওখানে মালিকের দেশের প্রচুর মানে বিনিয়োগ রয়েছে। তুমি যখন আমার বিনিয়োগ ধ্বংস করেছো, তাইওয়ানে যেমন বিনিয়োগ রয়েছে, ভিয়েতনামেও বিনিয়োগ রয়েছে। যদিও ভিয়েতনামে একবার প্রচুর মার খেয়েছিল চীন, কিন্তু সেই চীন আর এই চীনের মধ্যে অনেক তফাৎ আছে। এবারে চীন হয়তো ভিয়েতনামের ওপরে আগে চড়া হবে, তারপরে তাইওয়ানের ওপরে চড়া হবে। মালিকের জীবন কিন্তু ওষ্ঠাগত হয়ে যাবে। এটা কিন্তু আমি আগাম ভবিষ্যৎবাণী করে দিলাম।
আপনারা সব মিলিয়ে নেবেন, আমার আর কিছু বলার নেই। তবে এটা একেবারে মানে মালিককে কেউ বিশ্বাস করছে না, যতই খলিলুর রহমানকে ডেকে পাঠাক। কারণ এরপরে কি হয়েছে আমি খবর পাইনি, তাই পরবর্তী খবর আমি দিতে পারলাম না। মালিকের সঙ্গে কি কথা হয়েছে, মালিকের দেশের প্রতিনিধিদের সঙ্গে কি কথা হয়েছে খলিলুরের, সেইটা আমি আজকালের মধ্যে জেনে যাব। যারা আমাকে খবরটা দেন তারা এখনো পর্যন্ত সময় করে উঠতে পারেননি, তাই সঙ্গে আমার যোগাযোগ হয়নি, ফলে আমি খবর পাইনি, তাই আমি খবর দিতে পারলাম না। কিন্তু এটা ঠিক, যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ থেকে পুরোপুরি মালিক পা তুলে নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত মালিককে ভরসা ভারতবর্ষ করবে না। মালিক সে যতই মানে যতই হুমকি দিক, যতই মানে অস্বস্তিতে ফেলার চেষ্টা করুন, মোদিজি একদম নড়নচড়ন গাভাস্করের মতো ক্রিজে টিকে আছেন। যে বলই আসুন না কেন উনি ঠুক করে খেলে দিচ্ছেন সময় মতো। যখন ছক্কা মারার সেহবাগের মতো, তখন পরের পর বল ছয় মারবে, পরের পর বল ছয় মারবে, তখন কিন্তু মালিকের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। কুল রাখি না মান রাখি, এই অবস্থা হবে। তো সবাই ভালো থাকবেন। জনাব তারেক রহমান সাহেবের আগমন এর পর থেকে নানা রকম বালা মুসিবত, বিপদ আপদ জামাতকে ঘিরে ধরেছে, এবং বিশেষ করে উসমান হাদির হত্যাকাণ্ডের পর পুরো বিষয়টি যেভাবে জামাতের পক্ষে চলে যাচ্ছিল, এবং উসমান হাদির মৃত্যুর পর যে জানাজা অনুষ্ঠিত হয়েছিল এবং সেটাকে ঘিরে সারা বাংলাদেশে যে একটা উত্তেজনা তৈরি হয়েছিল, বিশেষ করে একটি যাকে বলা হয় বিপ্লবী সরকার গঠন ইত্যাদি যে বিষয়গুলো নিয়ে, অর্থাৎ জানাজার ওই ময়দান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পার্লামেন্টের মধ্যে ঢুকে যাবে, তারা জাতীয় সরকার গঠনের দাবি জানাবে এবং পুরো প্রক্রিয়াটি জামাতের নিয়ন্ত্রণে থাকবে, এরকম একটি আতঙ্ক সারা বাংলাদেশকে একেবারে রীতিমতো জড়সড় করে তুলেছিল। তো সেই ঘটনার প্রেক্ষিতে বিএনপি ওই সময়টাতে তটস্থ ছিল। অনেকে বলার চেষ্টা করছেন যে তড়িঘড়ি করে জনাব তারেক রহমান সাহেব যে বাংলাদেশে আসার ঘোষণা দিলেন, এটা বিএনপির যারা নেতা ছিলেন তাদের একটা চাপ ছিল তারেক রহমান সাহেবের উপর, যে এটা আপনার জন্য আমাদের জন্য একটা আখেরি সুযোগ। আমরা মনোনয়ন ঘোষণা করে ফেলেছি, চারিদিকে নির্বাচনের দামামা জ্বলছে, দামামা বাজছে, আর পুরো প্রশাসন থেকে শুরু করে রাজনীতির ময়দানে জামাতের যে কৌশল, সেই কৌশলের কাছে আমরা পেরে উঠছি না। এটা অন্য কোনো কারণ নয়, মূল ব্যাপার হলো যে আমাদের দেশের রাজনৈতিক যে কালচার, সেই কালচারে সবাই আসলে কর্তা ব্যক্তিকে মাঠে চান। তো তারেক রহমান সাহেব লন্ডনে বসে সিদ্ধান্ত দেবেন আর মির্জা ফখরুল সাহেব সেই জামাতের আমিরের সঙ্গে প্রতিযোগিতা করবেন, এটা হয় না, আমাদের সমাজে মেনে নেওয়া হয় না। প্রথম কিছুদিন লেভেল প্লেয়িং ফিল্ড যেটা বলা হয় রাজনীতির, সেখানে বিএনপির যারা শীর্ষ নেতা তাদেরকে জামাতের আমিরের সমপর্যায়ে মনে করা হতো বা সমপর্যায়ে স্থান দেওয়া হতো। কিন্তু পরবর্তীতে জামাত এটা বুঝতে পারার পরে তারা হয়তো, এটা আমি বলবো যে এটা ভুল হয়েছে জামাতের ওই সময়টাতে। মানে জামাত এই প্ল্যাটফর্ম থেকে তাদের আমিরকে সরিয়ে নিয়ে আসে এবং তাকে সুপ্রিম কমান্ডার হিসেবে বা খমেনির মতো, আয়াতুল্লাহ আলী খামেনির মতো তাকে আধ্যাত্মিক নেতা হিসেবে বসিয়ে রাখে এবং তাদের দ্বিতীয় টায়ার বা দ্বিতীয় সারির যে সকল নেতা রয়েছেন, সেই আবদুল্লাহ মোহাম্মদ তাহের ডাক্তার, তাকে দিয়ে সব কাজ করেন। এমনকি জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, তো মিয়া গোলাম পারওয়ারকেও তারা সুপ্রিম কমান্ডার হিসেবে সামনে নিয়ে আসেন। তো ওটা কয়েকদিন, মাস দুয়েক, এটা দেখতে খুব ভালো লেগেছে, জামাতের আমিরের সম্মান বেড়েছে, মর্যাদা বেড়েছে, কিন্তু বিএনপিকে সেই বিকল্প চিন্তা করার সুযোগ দিয়েছে এবং বিএনপি তখন চিন্তা করেছে যে না, মাঠে যদি জামাতের আমিরকে ফেস করতে হয় তাহলে তাদেরকে অবশ্যই নেতা নির্বাচন করতে হবে এবং তারেক রহমান সাহেবকে দেশে আসতে হবে। তো তারেক রহমান সাহেব আসলে যেটা বিপ্লব হবে, এটা আমরা অনেক আগে, এমনকি যখন 2012-13 সনে সেই পার্লামেন্ট চালু ছিল, বিএনপি পার্লামেন্ট ছিল, বিএনপির নেতারাও কিন্তু গর্ব করে বলতেন যে এমন একটা সময় আসবে যখন তারেক রহমান সাহেব আসবেন এবং সকল বাধা বিপত্তি সব দূর হয়ে যাবে। তো যাই হোক, তারেক রহমান সাহেব আসার পর এখন আর কেউ জামাতের খোঁজ নেন না, জামাতের কথা বলেন না, বরং
মানে নানা রকম নেতিবাচক কথা জামাত নিয়ে, শিবির নিয়ে মানুষ বলতে থাকে, এবং যা তাদের প্রাপ্য, মানে 30-35টি সিট তারা পেতেই পারে যে অবস্থা, তো সেটা অনেকে বলার চেষ্টা করেছে তারা একটাও পাবে না, কেউ বলছে দুটো পাবে, তিনটে পাবে, এরকম। তো পরিস্থিতি যখন এরকম, ঠিক সেই সময়টাতে জামাত বিরোধী যে শক্তিটি রয়েছে বাংলাদেশে, যারা নিজেদেরকে প্রো লিবারেশন ফোর্স হিসেবে দাবি করেন, প্রগতিশীল হিসেবে দাবি করেন, এবং জামাতকে যারা ধর্মান্ধ এবং পশ্চাৎপদ মধ্যযুগীয় চিন্তা চেতনার শক্তির ধারক বাহক হিসেবে মনে করেন, সে সকল বুদ্ধিজীবী, তারপরে সে সকল সাহিত্যিক, সাংবাদিক সবাই একযোগে জামাতের বিরুদ্ধে বলতে থাকে, এবং তারা সবাই বলার চেষ্টা করে যে জামাতের যে আসল চরিত্র এবং আসল যে রূপ, এটি এখন জনসম্মুখে প্রকাশিত হয়ে গেছে। আর এই কারণে বিশেষ করে ডেইলি স্টার এবং প্রথম আলোর এই ন্যাক্কারজনক ঘটনার পর জামাত ভবিষ্যতে কি করতে পারে এবং তারা কতটা নির্মম হতে পারে, নিষ্ঠুর হতে পারে, এটা এখন জনগণের কাছে ওপেন হয়ে গেছে। এবং তখন তারা বলার চেষ্টা করছিল যে এখন যদি কোনো ইলেকশন হয়, এবং বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচনের কথা হচ্ছিল, তো সেটা নিয়ে সবাই বলার চেষ্টা করছিল যে এখন যদি নির্বাচন হয় জামাত সেখানে জয়লাভ করতে পারবেন। এবং আপনারা জানেন যে ইতিপূর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আগে যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু, এই নির্বাচনে জামাত ভূমিধস বিজয় লাভ করেছে। এবং এগুলো ছিল জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসার আগে। তো তারেক রহমান সাহেব বাংলাদেশে আসার পরে যেহেতু একটা রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, একটা আলাদা ভাইব তৈরি হয়েছে, ছাত্রদলের যারা নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যে একটা উদ্দীপনা চলে এসছে, এবং আমাদের দেশে যে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির যে একটা ভাইব থাকে, যে ক্ষমতা যেদিকে সেদিকে সাধারণত ভোট যায়, তো সেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন সেখানে হবে এই ভরসা করে যারা বলেছিল তাদের সবার মুখে চুনকালি। নির্বাচন হলো, সেই নির্বাচনে শিবির আগের মতো জয়লাভ করলো, ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো জয়লাভ করলো, এবং এখানে ছাত্রদল কিছুই করতে পারলো না। এখন সমস্যা হয়ে গেল যে এই যে তারেক রহমান সাহেবের আগমনে এখনো পর্যন্ত যে ভাইবটা চলছে, যে হাইপ তোলা হয়েছে, বা তাকে যেভাবে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে লোকজন সম্বোধন করছে, তো তার প্রভাব কোথায়? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ভোটে কেন এর প্রভাব এলো না? এখনো কেন মানুষ জামাত এবং শিবিরকে যাকে বলা হয় ভোট দিচ্ছে? এটা মানে যারা বিএনপির পক্ষের লোক তাদের জন্য খুবই বিব্রতকর, সেন্সিটিভ, স্পর্শকাতর। আর তারেক রহমান সাহেবের জন্য আরও বিব্রতকর যে এই প্রথম যে একটা নির্বাচন হলো জগন্নাথে, এখানে তারেক ম্যাজিক শো করা গেল না, অথচ এটা খুব দরকার ছিল, যে কোনো মূল্যে এই বিজয়টা দরকার ছিল। এখন মির্জা ফখরুল সাহেব বলছেন যে আমরা গবেষণা করছি বা গবেষণা করব, তো গবেষণা করতে তো অনেক সময় বছরের পর বছর লাগে। নির্বাচন তো আর মাত্র বেশি দিন নেই, ফেব্রুয়ারি মাসের 12 তারিখে যদি নির্বাচন হয় 1 মাসও তো নেই। তো সেখানে আপনি এখন এই গবেষণা করে আপনি কী করবেন বলেন? তো এই গবেষণা তারা করবেন। আর অন্যদিকে জামাতের যারা লোকজন তারা আবার তাদের যে পাক বা পাখনা এরা ঝাপটা দিচ্ছে যে এত কিছুর পরেও আবার মানুষ শিবিরকে ভোট দিল। মানে এরা তো যেন তেন মানুষ নয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে বাংলাদেশের শ্রেষ্ঠত্বের দিক থেকে দ্বিতীয় পর্যায়ের, মানে দ্বিতীয় সেকেন্ড ফেমাস ইউনিভার্সিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই তাদের অবস্থান। একসময় জাহাঙ্গীরনগর ছিল, কিন্তু এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এবং ঢাকা একেবারে কেন্দ্রে। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ক্ষমতা, আশেপাশে ধরেন যেগুলো কলেজ রয়েছে, সরওয়ার্দী কলেজ, তারপরে কবি নজরুল কলেজ, এরপরে পুরনো ঢাকাতে যত প্রতিষ্ঠান রয়েছে, যত ব্যবসা বাণিজ্য রয়েছে, এখন তো বাংলাদেশের যে ইকোনমি, সেই ইকোনমি মূলত পুরনো ঢাকা থেকে নিয়ন্ত্রিত হয়। আমাদের কোর্ট কাছারি অফিস আদালত সব পুরনো ঢাকাতে। ঢাকা ডিসি অফিস, জজ অফিস, মেট্রোপলিটন পুলিশের অফিস, এমনকি কেরানীগঞ্জে জেলখানা, সব এর যে এই সেন্ট্রাল পয়েন্টে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র সংসদে থাকবেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে ক্ষমতাধর। বিকজ অল কমার্শিয়াল যে স্পেসগুলো রয়েছে এবং কমার্শিয়াল হাবগুলো রয়েছে, কমার্শিয়াল অপরচুনিটিসগুলো রয়েছে, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যে হাবগুলো রয়েছে, সব কিন্তু ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। এবং ওখানে যারা নেতা হবেন তারা ইচ্ছে করলে
অনেক কিছু করতে পারেন। এবং অর্থনীতির একেবারে চাকা না, ঠিক হৃৎপিণ্ডটা, ইসলামপুর ধরেন, বংশাল, তারপরে মিটফোর্ড, নবপুর, এই পুরো অঞ্চলটা তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা নেতা তাদের কথা মতো চলে। সদরঘাট তাদের কথা মতো চলবে, গুদারাঘাট তাদের কথা মতো চলবে, কেরানীগঞ্জ তাদের কথা মতো চলবে। তো কাজে সেই জায়গাটাতে জামাত ঢুকে গেছে, একেবারে ঢাকার গেটওয়ে, সব কমার্শিয়াল গেটওয়ে। পাশে বাংলা বাজার আছে, বাংলা বাজারের পরে আলু বাজার আছে, বেগম বাজার আছে, মানে যত পাইকারি বাজার আছে কাঁচামাল থেকে শুরু করে সব কিছু এখনো পর্যন্ত ওই এলাকা নিয়ন্ত্রণ করে। তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি ওই দিক থেকে কমার্শিয়াল ফিজিবিলিটি নেই, যেটা জগন্নাথের আছে। তো সেখানে শিবির তাদের যে কে বলা হয় বিজয় নিশ্চিত করলো। আমি মনে করি এটা যেন তেন ঘটনা নয়, এর পেছনে অনেক অনেক যাকে বলা হাত আছে, অনেক অনেক সুদূর প্রসারী চিন্তা আছে। এবং এখানে যে বিজয় একেবারে যেন তেন বিজয় তা নয়। আমাদের ছেলে মেয়ের যারা এই দেশকে নেতৃত্ব দিচ্ছে তাদের মনোজগতে একটা বিরাট পরিবর্তন আসছে। এই পরিবর্তনের আওয়াজটা বিএনপিকে এবং আওয়ামী লীগকে বুঝতে হবে, জাতীয় পার্টিকে বুঝতে হবে, আদারওয়াইজ সর্বনাশ হয়ে যাবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং